রহমতুল্লাহ বারাকাতুহু। শীত লাগলে হ্যাঁ লাগে, ঠান্ডা গিয়ে না, গরম বক্তারা গরম করে দিয়েছে। আর আমার ভাই আখতার ভাই গভীর সমুদ্রের ভিতরে যে সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছে, এখন আর জেগে থাকার সময় নেই, নাকি ঘুমানোর সময় নেই। কোনটা বললেন যে বুঝে পারলেন না, বুঝে পারলেন? আমি বেশিক্ষণ বক্তব্য দিব না, অল্প সময়ে শেষ করব। আজকে বরেণ্য মেহমান বৃন্দ নাম আপনারা শুনেছেন, আমি সেদিকে আর সময় নষ্ট করতে চাই না। বিজ্ঞ ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, মুরব্বীগণ, আমার সম্মানিত এলাকাবাসী, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কি জন্য? আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেকেই পায়ে হেঁটে এসেছে, এবং আমরা নিজেরাও বিশাল মিছিল বহরে পড়ে সময় মতো আসতেও পারি। আমি মেহমান থেকে বলছিলাম, আমরা তো এক টেবিলে এক মঞ্চে পল্টন ময়দানে বসতাম, এটা কালামারছাড়ার ময়দান নয়, বিশাল সমুদ্র আজকে জনসমুদ্র আজকে পল্টন ময়দানে পরিণত করে। এটা বোঝা যায়, একদিকে মেহমানদের আকর্ষণ, অন্যদিকে দাড়ি পাল্লার আকর্ষণ। আপনারা দাড়ি পাল্লাকে ভালোবাসেন, এতে আজকে প্রতীয়মান হয়েছে। এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, অনেক জীবন দেয়া, অনেক রক্ত দেওয়ার মধ্যে দিয়ে আমরা ভোটাধিকার ফিরিয়ে এনেছি। আমাদের পাশেই শহীদ তানভীরের কবর আছে। এরকম বাংলাদেশে অনেক যোদ্ধারা জীবন দিয়েছে, যারা ভোটাধিকার প্রবর্তনে ভূমিকা পালন করেছে। সেই ভোটাধিকার কোনোভাবে বিঘ্নিত হোক, ব্যাহত হোক, সেটাকে দেশের জনগণ মানবে না। এই জন্য আমি বলতে চাই স্পষ্টভাবে, আজকে প্রচারণের শেষ দিন, আজকে আমি সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখছেন ভুলে যান, কেন্দ্র স্বপ্ন দেখছেন বলে যান, হুমকি দামকি দিয়ে আমাদেরকে দাবিয়ে রেখে ভোট কেন্দ্রে যারা বিরত রাখবেন, দিবা স্বপ্ন দেখবেন না। প্রশাসনকে বলতে চাই, যারা ইলেকশনের দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের মানুষ আর অতীতের মতোই তামাশার নির্বাচন দেখতে চায় না। আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি 54 বছরে, বক্তৃতায় শুধু 15 বছর বলি তা নয়, 54 বছরে 2-1টি নির্বাচনে, অধিকাংশ নির্বাচনে হয়েছে প্রহসনের নির্বাচন। দেশে বিদেশি অসংখ্য পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থান করছে। গোটা দেশবাসী নয়, বিশ্ববাসী তাকিয়েছে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে। এর ব্যতিক্রম যদি ঘটে, নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, এই নির্বাচন কমিশন এবং সরকারের প্রশাসন এর দায় এড়াতে পারবে না। পোলিং বিচারের দায়িত্ব রিটার্নিং অফিসার, স্টেশনের অফিসারের দায়িত্ব যারা আছেন, যদি ভিতরে কারো যদি দুর্বলতা থাকে, সরকারি টাকায়, জনগণের রাজস্বের টাকায় বেতন নেবেন আর দলবাজি করবেন, এটা আমরা হতে দিব না। আমি মনে করি না
এদেশের সরকারি কর্মকর্তাগণ বিগত দিনের এত উত্থান পতনের পরে আবার সেই বাংলাদেশকে পুরাতনের খাদের দিকে ঠেলে দেবে আমি বিশ্বাস করতে চাই না। তো কথাগুলো বলেছি এই জন্যেই আপনারা যেন সজাগ সতর্ক থাকতে পারেন। প্রিয় ভাইরা আমার, ভোটাধিকার নিশ্চিত করতে হলে জনগণকে সচেতন থাকতে হবে। আপনারা কি ভোট কেন্দ্রে দুপুরে যাবেন না সকালে যাবেন? তবে তাহাজ্জুদ করে যাওয়ার দরকার নাই। কথাকে বুঝেন আমার? কারণ ফরজ নামাজ বাদ দিয়ে তাহাজ্জুদ করে চলে যান তাহলে ফরজ ফরজ হয়ে যাবে। ফজরের ফরজ সালাত আদায় করবেন, তারপরে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিবেন আগে, তারপরে ঘরে গিয়ে ঘুমাবেন নাকি? কি করবেন? কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র পাহারা দিবেন। ভিতরে যারা আছেন ভিতরে দায়িত্ব পালন করবেন। এখানে কোন কারচুপি, জালিয়াতি, ব্যালট বাক্স পরিবর্তন চিন্তায় হয় কিনা আপনারা সেখানে পাহারাদার হবেন। আর যারা বাহিরে ভোটার থাকবেন, ভোট দিয়ে ঘরে আসবেন না, ভোট কেন্দ্রে অবস্থান করে আপনার ভোটের ফলাফল নিশ্চিত করে ঘরে ফিরবেন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আজকে যে আসনের প্রার্থীতা নিয়ে নির্বাচনে আমরা আজকে দাঁড়িয়েছি, প্রতিদ্বন্দ্বিতা করছি, এটা বাংলাদেশের কোন সাধারণ আসন নয়। আমাদের অতিথিবৃন্দ, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসর জামান ভাই ব্যাখ্যা করেছেন, মহেশখালী হতে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র, যেটা 4 পিলার প্ল্যান, মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে, অলরেডি ঘোষিত হয়েছে, অথরিটি হয়েছে, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি নামে। এখানে কি আছে? 4 পিলার প্ল্যান মানে হচ্ছে নাম্বার 1, একটা ডিপ সি পোর্ট এখানে হবে। ডিপ সি পোর্টের কার্যক্রম অলরেডি সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। ডিপ সি পোর্ট করলে কি হবে? ওই যে মাদার ভেসেল এখন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে অবস্থান করে কেন আমাদের চট্টগ্রাম বন্দরের ঢুকতে পারে না? বড় বড় জাহাজগুলো সেখানে ঢোকার মতো গভীরতা নাই। মাথার বাড়ির ডিপ সি পোর্ট যদি বাস্তবায়ন হয়, ওই মাদার ভেসেল সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে যা আছে গভীর সমুদ্রে নম্বর না করে সরাসরি মাথার বাড়িতে ভিড়বে, সময় কমবে, আর লোডিং আনলোডিং কস্ট কমবে। যদি পরিবহন কস্ট দিনক্ষণ জাহাজের ভাড়া কমে যায়, তাহলে পণ্যের দাম কমবে কিনা? চাল আমদানি হলে কস্ট কমার কারণে চালের দাম কমবে, ডাল আমদানি হলে ডালের দাম কমবে, অন্যান্য পণ্য যদি বিদেশ থেকে আমদানি হয় সবগুলোর কস্টিং কমার কারণে আপনি কম মূল্যে আপনি সেই পণ্য ব্যবহার করতে পারবেন। তাহলে ডিপ সি পোর্টকে প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে বৈদেশিক মুদ্রা আসবে, কারণ এই পোর্ট একাধিক রাষ্ট্র ব্যবহার করবে, এক্সপোর্ট হবে, বৈদেশিক মুদ্রা আসবে, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। সেকেন্ডে মাস্টার প্ল্যানের বিষয়টি, এখানে এলএনজি জেটি আছে, গ্যাস লোডিং আনলোডিং এর যে জেটি, 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তৃতীয় হচ্ছে এখানে আছে হলে একাধিক ইকোনমিক জোন, অর্থনৈতিক অঞ্চল, যে অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়ন হবে, শিল্প কারখানা গড়ে উঠবে,
দেশীয় পণ্যের ইন্ডাস্ট্রি হবে এবং বিভিন্ন ধরনের মেকানিক্যাল বিভিন্ন আইটেমের উৎপাদন হবে, সেগুলো যদি হয়ে যায় তাহলে এখানকার অর্থনীতির মধ্যে প্রভাব পড়বে। চতুর্থ যেটা আছে, এটা হবে গ্রো ইকোনমির হাব। সমুদ্র থেকে মৎস্য আহরণ হবে, প্রক্রিয়াজাত হবে, বিদেশে এক্সপোর্ট হবে। এই মহেশখালীকে ঘিরে সমুদ্রের ভিতরে সোনাদিয়া দ্বীপ সহ নানা প্রকৃতির বিরল পদার্থ আছে। 1 কেজির স্বর্ণের দাম কত? 2 কোটি টাকা। আপনি যে কম্পিউটার আর মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, এখানে যে চিপস ব্যবহৃত হয়, প্রতি কেজির দাম হলো 4 কোটি টাকা। তাহলে আপনি কি স্বর্ণের খনি পালে বসে না তার দ্বিগুণ সমৃদ্ধ ভ্যালুর খনি পাচ্ছেন, সেটার জন্য খুশি? তাহলে আমরা মহেশখালীবাসী, কুতুবদিয়াবাসী, কক্সবাজারবাসী সৌভাগ্যবান। সে বিরল পদার্থগুলো আমাদের এই সমুদ্রের মধ্যে আছে। এই কাজগুলো যদি করতে হয় তাহলে প্রয়োজন হচ্ছে মেগা প্রকল্প হ্যান্ডেলিং করতে হলে জনপ্রতিনিধির ভূমিকা থাকবে। এই কারণে লোকাল প্রতিনিধির একটা স্থানীয় প্রতিনিধির ভূমিকা থাকবে। জাতীয় প্রকল্প দ্বারা দেশ উপকৃত হোক, এটা আমরা চাই। বিশ্বের কাছে আমাদের পণ্য রপ্তানি হোক, এটা আমরা চাই। কিন্তু আমার মহেশখালী যারা জমি দিয়েছে তাদের যদি উপকার না হয়, তাদের সেই উন্নয়ন আমাদের কি কাজে লাগবে? এর জন্য মহেশখালী কুতুবদিয়ার মানুষের যাতে এখানে কর্মসংস্থান হয়, আমি যদি নির্বাচিত হয় আজ কথা দিচ্ছি, এখানে 25 লক্ষ মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান চাকরি হবে। আমার মহেশখালী কুতুবদিয়ার কক্সবাজারের সন্তানদের সবারকে চাকরিতে অগ্রাধিকার দিতে হবে। তারপরে আমার আক্তার জন ভাই, রেন ভাই, রাশেদ প্রধান, আরো যারা আছেন মেহমানবৃন্দ, তারা যদি নিজেদের এলাকার জন্য ভালো থাকে, ভালো থাকে, আমি ওয়েলকাম জানাবো। এই জন্য আরেকটি কথা বলবো, বাংলাদেশে মেগা প্রজেক্ট হলে সব প্রতিবেশীদের অন্য দেশ থেকে আমদানি করা কনসালটেন্ট হয়। এটা আমরা আর গাইতে দেব না। এই গান আমাদের মেধা আছে, মেধার যদি ব্যবহার হয় না বলে আমার মেধা পাচার হয়ে যায় বিদেশে। পৃথিবীর অনেক রাষ্ট্রে আমি গিয়েছি, সেখানে অনেক টেকনিক্যাল ইউনিভার্সিটির এক্সপার্টদের সাথে আমি মিটিং করেছি। গত 2 বছর আগে ইস্তানবুল গিয়েছিলাম, সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে একজন প্রফেসরের রুমে বেশ কথা হচ্ছিল। তুরস্ক আজকে যে ড্রোন আবিষ্কার করে পৃথিবীর ভিন্ন জায়গায় রপ্তানি করছে, সে ড্রোন আবিষ্কারের টপ 10 আবিষ্কারকের বিজ্ঞানীদের মধ্যে একজন হলো সেই বাংলাদেশি, যার রুমে বসে আমি গর্ব করেছি। এবং তারা বলে, তোমার দেশের ছেলেরাই তো আমাদের দেশকে উন্নয়ন করছে, তোমরা কেন আজকে দরিদ্র দেশ হয়ে গেছ? তোমরা তোমাদের মেধার মূল্যায়ন করো না। আরেকটি কথা বলেছে, তোমাদের দেশ যদি সততার ভিত্তিতে পরিচালিত হয়, নেতৃত্ব যদি সৎ হতো, করাপশন যদি বন্ধ হতো, তোমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারতে। এই দুর্নীতি তোমাদের কাজকে পিছিয়ে দিয়েছে। মেধার মূল্যায়ন হয় না, করাপশনের জন্য দেশ পিছিয়ে পড়ে। যে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা 15 বছরে পাচার হয়, সে দেশ আর কিভাবে অগ্রসর হবে? যে দেশ 3-3 দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আজকে যারা মানুষের কাছে আবার ভোট চায়, কিভাবে হয়েছে বহুত কাহিনী আছে, আমি আর বলতে চাই না। এই জন্য এই জায়গায় আমাদের এই আসন থেকেও সৎ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করা ছাড়া এই মেগা প্রকল্পের মাধ্যমে যে সুফল আসবে,
সেটা আমরা ভোগ করতে পারবো না। আগামী 12 তারিখ হবে সেই নেতৃত্ব নির্বাচনের মূল জায়গা, যে নির্বাচনের মাধ্যমে মহেশখালীর কোতকদিয়ার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। আপনাকে প্যারাবন কেটে মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে তাদেরকে রায় দিবেন, না সব চরিত্রবান মানুষের পক্ষে রায় দিবেন? আপনারা কি ন্যায় ইনসাফের পক্ষে থাকেন, অবিচার জুলুমকারীর পক্ষে নেবেন? এই কালামা ছাড়ার জন্য আমার দুঃখ হয়। এখানে অনেক মেধাবী সন্তান জন্ম নিয়েছে যাদেরকে আপনারা চিনেন। একটা ঐতিহ্য শান্তিপূর্ণ ইউনিয়ন ছিল কালামাছড়া। 96 সালে যিনি নির্বাচিত হয়েছিলেন, আজকে যিনি প্রার্থী, তিনি এই কালামাছড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? মনে আছে? সন্ত্রাসের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এখানে, সে আগুন এখন নিভে যায়। দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ডিভাইড এন্ড রুল ব্রিটিশ পলিসি, ভাগ করার শাসন করো, তিনি মজা লুটেছিলেন সেদিন। আজকে আবার ভোট চাইতে আসে আপনাদের কাছে। 96 সাল থেকে আজকের দিন পর্যন্ত আমি গণে দেখেছি এই একটি ইউনিয়নে 70 জন মানুষ খুন হয়েছে, জীবন দিয়েছে। এখানে মানুষের স্বাভাবিক বসবাস এবং জীবনযাপনের পরিবেশ নেই। এই দৃশ্য শুধু কালামাছড়া নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় মহেশখালী। মিথ্যা মামলা হয়রানি অহরহ হচ্ছে কিনা বলেন? গডফাদারগিরি এখানে চলে, সেগুলো ইনশাআল্লাহ বন্ধ করা হবে। বিবাদমান দুই গ্রুপকে, তারা একই এলাকায় বসবাসকারী, একে অপরের আত্মীয়, ভাই বোনেরা, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা এবং নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অভাবের কারণে আজকে যুদ্ধ লেগে আছে। আমি যদি আল্লাহর সুযোগ দেয়, আপনারা যদি ভোট দেন, আজকে অঙ্গীকার করছি আমার প্রথম কাজ হবে জায়গায় জায়গায় বিবদমান গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব নিরসন করে শান্তিপূর্ণ মহেশখালী আর কালামাছড়া আরো গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুরা, লবণ চাষি, পান চাষি, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জেলে ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে আমি ভূমিকা রেখেছি। পানের ন্যায্য মূল্য পেয়েছেন? পেয়েছেন। আমি সংগ্রাম করেছি। লবণের ন্যায্য মূল্যের জন্য লড়াই অব্যাহত আছে। লবণ আমদানি বন্ধ করেছি। আগামীর পরিকল্পনা হচ্ছে লবণ প্রোডাকশন উৎপাদনকে আরো আধুনিকায়ন করে লবণ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনা হবে ইনশাআল্লাহ। এরপরে মহেশখালী যদি এত কিছু করতে হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। কুতুবদিয়ার একই দুর্দশা, দলগাঁর মাতারবাড়ি বেরিবাদ নাই, কুতুবদিয়া বেরিবাদ নাই। আমি এমপি থাকাকালে কাজ শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে জেলে ঢুকে হলো। 2 বছরের পরে আর এমপিগিরি করতে পারি নাই। মনে আছে? আওয়াজে ফাঁসিলাম নে, খড়া ছিলাম। আর যারা হামরোড চাই খড়া আছি। কোন রাজনৈতিক মামলায় আছে? আছে দুর্নীতির মামলা। এই জন্য আজ বলতে চাই, এমপি ছিলাম, দুর্নীতি করি নাই। করেছি, প্রমাণ দিতে পারবেন? কিভাবে পারবে? ডকুমেন্টারি প্রুফ। সুতরাং আজ বলতে চাই, আগামীতে ইনশাআল্লাহ দুর্নীতি করব না, বরং আমির জামাতের ঘোষণা অনুযায়ী দুর্নীতিকে আমরা লাল ঠাট দেখাবো, লাল ঠাট। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। শিক্ষা শ্রেষ্ঠ খাতে আজকে যে দুরবস্থা, আমি এমপি থাকতে 2 উপজেলায় 2টি হাসপাতাল ছিল,
10 শয্যা বিশিষ্ট। আমি সেখানে অবকাঠামো ভবন নির্মাণ করে 100 শয্যা করেছি, 50 শয্যা করেছি। আগামীতে এগুলোকে 100 শয্যা উন্নতি করবো ইনশাআল্লাহ। সেখানে আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত ডাক্তার, নার্স, অপারেশন থিয়েটার করা হবে। মহেশখালীর উত্তরাংশ আর দক্ষিণ অংশ একটি প্রবাদ আছে, আধার মুশকিলে ফল মুশকিলে, মনে আছে না? ওরা শ্রমিকের ভাই অবশ্য নয়, কারণ ওখানে হলো আমাদের হেডকোয়ার্টার। সেই কারণে আমরা ডেভেলপমেন্ট যতটুকু হয়েছে সামান্য, কিন্তু উত্তরাংশে আগামী দিনে মাথার বাড়িয়ে যে প্রকল্প হচ্ছে, পপুলেশন এখানে বেড়েছে, সেই কারণে প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাবো। প্রয়োজনে উত্তর মহেশখালী আলাদা উপজেলা করব, দক্ষিণ মহেশখালীকে আমরা উন্নয়ন করবো ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, কথা শেষ করতে চাই। শিক্ষা খাতে যে দুরবস্থা, এগুলো লাঘব করা হবে। কিছু অপবাদ আছে, এটা বলে আমি শেষ করব। একটা অপবাদ হচ্ছে, জামাত যদি ক্ষমতায় আসে মাজার বন্ধ করে দেবে। মহেশখালী পর্যন্ত আমরা একটু ছিলাম না? ছিলাম। আমরা কি মাজার বন্ধ করেছি? আমাদের এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে যে সংগঠন আছে, তাদের উপরে আঘাত এসেছে? হিন্দু ভাই বোনদের উপর আঘাত এসেছে? বরং আমরা মাজার, মসজিদ, মন্দির সবগুলোকে সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত রেখেছি, পাহারাদারির ভূমিকা রেখেছি আমরা। কারণ কি? এরা বাংলাদেশের নাগরিক, আবার এরা মানুষ। প্রত্যেক মানুষকে আমরা মানুষ হিসেবে মর্যাদা দিতে চাই। নারী আমার মা অথবা বোন, সেই জায়গায় মর্যাদা আমরা দিতে চাই। আমার হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক, তারা সকলে এক আদমের সন্তান। সেই মর্যাদার দৃষ্টিতে আমরা দেখতে চাই। কে কোন ধর্ম পালন করবে তার নিজস্ব স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আমি কে সেখানে হস্তক্ষেপ করা? সুতরাং এখানে আপনারা নিজেদের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন এবং শ্রেণী বিভাজন, এগুলোর দিকে কান দিবেন না। এই অপপ্রচারের উদ্যোগে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেমন আমরা গড়ার ঘোষণা দিয়েছি, ঐক্যবদ্ধ উন্নত মহেশখালী উপজেলা গড়ার ঘোষণা আমি দিচ্ছি আজ। আসুন প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ সকালবেলায় ভোট কেন্দ্রে ভোট দেব, দাঁড়িপাল্লাকে বিজয় করব ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশে জোয়ার শুরু হয়েছে, মহেশখালী প্রথম দিয়ে সেই জোয়ার শুরু হয়েছে। আর যারা জমি হারিয়েছেন বিভিন্ন প্রকল্পের কারণে, পাহাড়ে বসবাস করে অথবা বেড়িবাঁধের উপর বসবাস করে, এই সমস্যাগুলো আমি সমাধান করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে, আস্তে কেন? সামনে কারা, পিছনে কারা, কানে কারা, বামে কারা? মহেশখালী, কারামেছাড়া, প্রথম দিয়া, মাতার বাড়ি, সারা দেশে হবে, জিতবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা, খোদা হাফেজ।